নমস্কার। আজ আমি পাঠ করছি ইমরান হকের লেখা গল্প অবহেলার সংসার। আমি যে প্রেগনেন্ট সেটা আমার স্বামী জানে না, তবে উনি জানবে কেমন করে? আজকে সকাল থেকে বমি বমি ভাব লাগছে, আবার কোনো খাবার মুখে নিতে পারতেছি না। খাবার মুখে দিতেই বমি চলে আসতেছে। এগুলো তো একজন মেয়ে গর্ভধারণ হওয়ার সময় লক্ষণ। আমার বুঝতে বাকি রইল না আমার কি হতে চলেছে। তবে শিওর হওয়ার জন্য বাজার থেকে প্রেগনেন্সির কিট এনে বাথরুমে গিয়ে চেক করে দেখি নেগেটিভ। আমি যে মা হতে চলেছি এটা সত্য। আমি প্রেগনেন্ট হওয়ার পরেও খুশি হতে পারতেছি না, কারণ আমি যেখানে স্ত্রীর অধিকার পাই না, স্বামী স্ত্রী হিসাবে মানে না। যদি আমার স্বামী আমার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারে, তাহলে কখনো আমার বাচ্চাটা পৃথিবীতে আনতে দিবে না। কারণ আমি প্রেগনেন্ট হলে ওনার প্রতি রাতের চাহিদা মেটাবে কে? আমি প্রেগনেন্ট হলে আমাকে তো আর ভোগ করতে পারবে না। আমার বিয়ে হওয়া প্রায় 2টা বছর পার হয়ে গেছে। গরিব ঘরের মেয়ে আমি। বাবা আমার সুখের জন্য এক বড়লোক পরিবারের ছেলের সাথে বিয়ে দিয়েছে। ভেবেছিল বড়লোক ঘরে বিয়ে হয়ে একটু সুখ পাবো, কিন্তু আমার স্বামী বাসর রাতে জানিয়ে দিয়েছে আমার মতো গরিব ঘরের মেয়েকে বউ হিসাবে মেনে নিতে পারবে না। বলেছে উনি আমাকে কখনো স্বামীর অধিকার দিবে না। কিন্তু বাসর রাতে স্ত্রী হিসাবে না মানলেও পরের দিন থেকে শুরু হয় ওনার শারীরিক অত্যাচার। প্রতি রাতে আমার শরীরটা কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খায়। কখনো আমাকে জিজ্ঞাসা করে না আমার কষ্ট হয় কিনা। আমার কষ্ট হলে ওনার কি সমস্যা? ওনার তো নাই, আছে শুধু ভোগ করার ইচ্ছা। আমার নাম নূরে জান্নাতুন। আমি একজন গরিব ঘরের সন্তান। আমার বয়স বর্তমান 19। সাধারণত গ্রামের মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে থাকে, তেমনি আমার বাবা আমার 17 বছর বয়সে বিয়ে দেয়। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে আমার স্বামী চাহিদা মেটাতে গিয়ে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় আমার। এখন প্রায় 9টা বাজতে চলেছে। আমার স্বামী আসার সময় হয়েছে। প্রতিদিন এই টাইমে অফিস থেকে বাসায় ফেরে, তাই আমি রুমে না থেকে নিচ থেকে দেখে এসেছি। ওনাকে দেখে সোজা ওনার সামনে এসে অফিসের ব্যাগটা ওনার থেকে আমি আমার কাছে নিলাম। ও, আপনাদের তো আমার স্বামীর পরিচয় দেওয়াই হয় নাই। আমার স্বামীর নাম ইমন হক, বাবা আমার একমাত্র ছেলে। দেখতে একাদশ হিন্দি সিনেমার নায়কদের মতো। মুখটা উজ্জ্বল ফর্সা, মুখে চাপ দাড়ি, হাইট 5 ফুট 8, ওজন প্রায় 60-62 হবে, আর ওনার বয়স 24-25 হবে। আপাতত এটুকু জেনে নেন, পরে না হয় আরো পরিচয় পাবেন গল্পে। আমি রুমের থেকে ফ্রেশ হয়ে আসতেছি। তুমি খাবার রেডি রাখো। ফ্রেশ হয়ে এসে যদি খাবার পাই। ওকে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়তেছি। ওকে। উনি ফ্রেশ হতে রুমে চলে গেলেন। আমি অফিসের ব্যাগটা সোফার এক সাইডে রেখে খাবার টেবিলে সাজাতে যাচ্ছি। যদি উনি এসে দেখি খাবার টেবিলে রেডি নেই, তাহলে আমাকে আস্ত রাখবে না। এই কথা বললাম কারণ উনি কখনো আমাকে ভালোবাসার নজরে দেখে নাই। একটু ভুল করলেই রাগ দেখাবে। আমি শুধু ভয়ে ভয়ে থাকি, কখন ভুল করি আর কখন ঝাড়ি খাই। সারাদিনে একবারও আমার খবর নিবে না উনি। শুধু সকালে অফিসে যাওয়ার সময় 2-1টা কথা বলবে, আর অফিস থেকে রাত যখন বাসায় আসবে সারাদিন খেয়েছি কিনা উনি এগুলো জিজ্ঞাসা করবে কেন? কখন তো স্ত্রী হিসাবে মানেই না। মাঝে মাঝে মনে হয় এসব ফেলে চলে যায়, দু চোখ যেখানে যায়। কিন্তু পরে ভেবে উদাস হই, কারণ কই যাব? বাবা বাসায় যাব, ওরা তো ঠিকভাবে 3 বেলা পেট পুরে খেতে পারে না। আবার আমি নতুন করে আপদ খাড়া খাবো। সমাজের লোকেরাও বলবে স্বামী বাড়ি রেখে মুখ পুড়িয়ে বাপের বাড়ি এসেছে। মা আমাকে বিয়ের সময় বলেছে যে বাঙালি মেয়েদের জীবনে একবার বিয়ে হয়, স্বামী যতই খারাপ হোক না কেন কখনো সংসার ছেড়ে যাবি না। এই ভেবে আজও পড়ে আছি স্বামীর যত অবহেলা সংসারে। জানাতুন, খাবার রেডি হয়েছে? আপনি আসুন, খাবার রেডি। উনি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতেছে। তারপর উনি এসে এক চেয়ারে বসে পড়লেন, আর আমি খাবারের প্লেটে খাবার বেড়ে দিচ্ছি, আর উনি খাচ্ছে। একসময় ওনার খাওয়া শেষ হলো, আমাকে একবারও বলল না যে জান্নাতুন তুমি খাবার খেয়েছো কি? জান্নাতুন তুমি বলেন। এবার মনে হয় আমাকে খাবার কথা জিজ্ঞাসা করবে, কিন্তু একবারও না। তাড়াতাড়ি রুমে আসো। এবার আর বুঝতে বাকি রইলো না কেন আমাকে রুমে ডাকতেছে। প্রতিদিনের রুটিন আমাকে রুমে ডাকবেই। আমিও এক হতভাগী নারী, কোনো প্রতিবাদ করতে পারি না। কি হলো, তাড়াতাড়ি রুমে আসো। যাচ্ছি। আপনি রুমে যান, আমি প্লেটগুলো গুছায় রেখে আসছি। ওকে, একটু তাড়াতাড়ি এসো। তারপর উনি চলে গেলেন সোজা ওনার রুমে। আমার এখন তো ভয় শেষ, কারণ রুমে গেলে আমার ক্ষতি, আবার রুমে না গেলে কপালে দুঃখ।
যদি রুমে যায় প্রথমে বলবে শুয়ে পড়ো, তারপর শুরু হবে ওনার শারীরিক অত্যাচার। কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পরেও শারীরিক সম্পর্ক করতে পারবে না, কারণ মা সন্তান দুজনের সমস্যা হবে। তাহলে এখন আমি কি বলে ওনাকে ম্যানেজ করব? আজকে না হয় ম্যানেজ করতে পারবো, কিন্তু তারপর দিন কি হবে? সেদিন তো আমাকে ছেড়ে দিবে না। আজকে সত্যটা জানাতেই হবে। ওনাকে কি কপালে আছে সেটা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতেই প্লেটগুলো গোছানো প্রায় শেষ। তাই এখন রুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। যত তো হাঁটতেছি তত ভয় বৃদ্ধি, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আজকে মনে হয় আমার সন্তানকে বাঁচাতে পারবো না। পেটে হাত দিয়ে বলতেছি। শেষে রুমের সামনে আসলাম। রুমের দরজা আগে থেকে খোলা ছিল, তাই ধীরে ধীরে রুমের ভেতরে যাচ্ছি মাথা নিচু করে। তোমার আসতে তো দেরি হলো কেন? তোমাকে না বললাম তাড়াতাড়ি আসতে? আসলে হয়েছে কি, প্লেটগুলো গোছাতে একটু দেরি হয়ে গেল। ওকে, তাড়াতাড়ি বিছানায় এসে শুয়ে পড়ো। এতক্ষণ ধরে যেটা ভয় পেয়েছিলাম তাই হতে চলেছে। এখন আমার পেটের সন্তানকে বাঁচাবো কেমন করে? কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে না বললাম শুয়ে পড়তে? আসলে হয়েছে, আমি না আজকে কি পিরিয়ড হয়েছে এটাই তো তেমন কোনো সমস্যা নাই, আগেও হয়েছে, এমন আজকে কোনো ব্যতিক্রম নাই। তুমি তাড়াতাড়ি এসো তো। আসলে এমনি কি মানুষ নাকি পশু? এটা সত্যি যে আমার পিরিয়ডের দিনগুলো ছেড়ে দেয় না। ওই দিনও আমাকে দিয়ে চাহিদা মিটিয়েছে ওনার। আমাদের নবীজি বলেছে যে স্ত্রীর পিরিয়ডের সময় স্ত্রীর সাথে মিলন করা হারাম। এটার থেকে স্বামীকে বিরত থাকতে বলেছে, কিন্তু আমার স্বামী সেটাও মানে না। কতদিন বাধা দিয়েছি, কিন্তু কোনো কাজ হয় না। শেষে নিজেকে হার মেনে নিয়ে সঁপে দিতে হয় নিজের শরীরটা। কিন্তু আজকে পিরিয়ড না, আমি মা হতে চলেছি, আমি প্রেগনেন্ট। এই অবস্থায় ওগুলো কখনো করা যাবে না। আজকে যে করে হোক বাধা দিতে হবে। কিন্তু কিভাবে? বিছানায় কি আসবো নাকি আমি উঠবো? এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না, বেশি রেগে গেলে এর বিপরীত হতে পারে। তাই ভয়ে ভয়ে বিছানায় গিয়ে বললাম, আর মনে মনে আল্লাহকে ডাকতেছি। বিছানায় বসতেই শুরু হয়ে গেল ওনার নোংরা ভালোবাসা। নোংরা ভালোবাসা বললেও ভুল হবে, কারণ ওনার স্ত্রী আমি। বিয়ের পরে স্ত্রী হচ্ছে তার হালালের জিনিস, কিন্তু সব সময় যে করবে ওটা না, লিমিট থাকতে হবে। বিছানায় বসে প্রথমে উনি আমার গলায় কিস করতে শুরু করলো। তারপর কিছুক্ষণ পরে ঠোঁট দুটো দখল করে নিল। পরে দেখতেছি উনি গতিবৃদ্ধি হচ্ছে, ওনার লক্ষ্য দেখতেছি অন্যদিকে যাচ্ছে। শেষে বাধা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। প্লিজ, এগুলো আমার দ্বারাই হবে না। আমি প্রেগনেন্ট, আমি ওগুলো করতে পারবো না। বিছানা থেকে সোজা নেমে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিয়েছি। তুমি প্রেগনেন্ট মানে কবে থেকে? আগে কখনো বলো নাই? আমি আজকেই বুঝতে পেরেছি আমি মা হতে চলেছি। এটা আমাকে আগে বলবে না? আমি কি করতে চাইছিলাম? আমাদের বাচ্চার ক্ষতি হতো না? আগে আমাকে বলবে না যে আমি বাবা হতে চলেছি? আপনি সত্যি খুশি হয়েছেন? খুশি হব না? আমি বাবার ডাক শুনতে পারবো আর তুমি মা হবে। এই কথা শুনে আমিও খুশি হলাম যে তাহলে আমার সন্তানকে পৃথিবীতে জন্ম দিতে পারবে। পেটে হাত দিয়ে ভাবতেছি যে দেখ বাবা, তুই পেটে আসতেই তোর বাবা আমাকে মেনে নিয়েছে। তুই আসাতেই তোর খচা বাবা অনেক খুশি হয়েছে। আমি খুশির ঠেলায় সোজা গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। আজকে অনেক খুশি লাগতেছে। আসলে কি আমার কপালে সুখ আছে? সুখ জিনিসটা আমার মধ্যে ক্ষণিকের জন্য। হঠাৎ মনকে প্রশ্ন করলাম, এদিকে জান্নাতুনের স্বামীও খুশি হয়েছে জান্নাতুন প্রেগনেন্ট বলে, নাকি উনি খুশি হওয়ার নাটক করতেছে? মুখে এক কথা বলতেছে নাকি মনের ভিতরে লুকিয়ে রেখেছে কিছু কথা? জান্নাতুন, তুমি বাচ্চাটা অপারেশন করো। গত রাতে যখন বললে তুমি মা হতে চলেছ আর আমি বাবা হব, তখন খুশি মনে হয়েছিল, কিন্তু পরে সারা রাত ভেবে দেখলাম বাচ্চাটা এখন আমাদের দরকার নেই। বাচ্চাটা এখন না নেওয়ার প্রথম কারণ হচ্ছে তোমার বয়স কম, আর বাচ্চাটা এখন নিলে তোমার ক্ষতি হবে। তাই এখন বাচ্চাটা না নেওয়াই ভালো। এগুলো আপনি কি বলতেছেন? আপনার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? ঘুম থেকে উঠে, হ্যাঁ, আমাদের এটা প্রথম সন্তান, সেটা আপনি নষ্ট করতে বলছেন? সন্তান নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। যখন দিয়েছে তখন আপনি নষ্ট করতে বলছেন কেন? আমার মাথা নষ্ট হয় নাই, আমি অনেক ভেবে ডিসিশন নিয়েছি। এখন বাচ্চাটা না নেওয়াই ভালো আমাদের জন্য। তাই আমি আজকে অফিসে যাব না, সোজা তোমাকে হাসপাতালে নিয়ে যাব বাচ্চাটা অ্যাবর্শন করার জন্য। আপনি এত পাষাণ হবেন কখনো ভাবতে পারি নাই। আপনি কি মানুষ? পিতা হওয়ার সবার ভাগ্য জোটে না। পৃথিবীতে কত ছেলে মেয়ে আছে বিয়ের পরে কখনো সন্তান জন্ম দিতে পারে না, বাবা মা ডাক শুনতে পায় না। তারা কত কান্দাকাটি করে, আল্লাহর কাছে বাচ্চা চায়, কিন্তু কখনো বাচ্চা জন্ম হয় না। আর আপনি বাবা হওয়ার কথা শুনেও বাচ্চাটা নষ্ট করতে বলতেছেন? আপনি তো বাবা নামে কলঙ্ক। আমি যেটা বলছি সেটাই হবে। বাচ্চা তুমি এখন নিতে পারবে না, আর এখন বাবা ডাক শোনার ইচ্ছা আমার নাই।
যেমন আছি তেমনি ভালো আছি। আপনার পা দুটো ধরি প্লিজ, আমার বাচ্চাটাকে নষ্ট করবেন না। আল্লাহ এত বড় পাপ কখনো সহ্য করবে না। আল্লাহ যখন দিয়েছে তখন বাচ্চাটা পৃথিবীতে আনতে দিন। আমার স্বামীর পা জড়িয়ে আমি বলতেছি, আমি একবার বলছি না বাচ্চা এখন নিতে পারবে না, তো পারবে না। এখন আমার পা ছাড়ো, আমি ফ্রেশ হতে বাথরুমে যাব। আর হ্যাঁ, তুমি 10টার দিকে রেডি থাকিও, তোমাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আপনি বলুন কেন বাচ্চা নেবেন না? আপনার বাচ্চাটা যদি সমস্যা করে তাহলে আমি এই বাড়ি আর আপনার থেকে দূরে চলে যাব। তাও আমি বাচ্চা নষ্ট করতে দিব না আপনাকে। আমাকে ছেড়ে কই যাবি? আমি তোকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি কি? আমিও দেখব কেমন করে তুই বাচ্চাটা জন্ম দিস। আহ, আমাকে ছেড়ে দিন, আমার লাগতেছে। আমার চুল ওনার হাত দিয়ে টেনে ধরেছে। তোকে কে অধিকার দিয়েছে আমার কথার ওপর কথা বলার? এতক্ষণ ভালো ব্যবহার দেখালাম, সেটা বুঝলি না? তাহলে এখন দেখবি আমি রাগলে কি করতে পারি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার কথার ওপরে কথা বলবো না। তাও আমাকে ছেড়ে দিন। তোকে তো আর ছাড়বো না। আজকে দেখাবো এই ঈমান রাখলে কি করতে পারে। এই কথা বলে দেখতেছি আমার স্বামী ওনার কোমর থেকে বেল্ট খুলতেছে। ওনার কোমর থেকে বেল্ট খোলা দেখে আমার জীবন প্রায় প্রায় যায় অবস্থা। আজকে কেউ বাঁচাতে পারবে না আমাকে। বাসায় আমার শাশুড়ি, ননদ, শ্বশুর আছে। তারা কখনোই ঈমানকে আটকাতে আসবে না, কারণ সবাই আমার স্বামীকে ভয় পায়। এবার দেখ কি অবস্থা করি তোর। এই বলে শুরু করলো মারার অত্যাচার। এত করে বললাম যে আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমার কথা না শুনে শুধু মেরে চলতেছে আমাকে। একসময় আমি মার সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। তারপর কিছু মনে নেই আমার। আমার যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করি একটা বেডের ওপর। সারা শরীর ব্যথায় ভরে গিয়েছে আমার। আমি এখন কই এটা ভেবে পাচ্ছি না। শোয়া থেকে চোখ দুটো খুলে দেখি আমার শাশুড়ি আমার পাশে বসে আছে। জান্নাতুল মা, তোর জ্ঞান ফিরেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর জ্ঞান ফিরিয়ে দিয়েছে, এটাই শুক্রিয়া। তো মা, এখন কেমন লাগতেছে তোর? এখন ভালো লাগছে মা? আচ্ছা মা, আমি এখন কই? তুই এখন হাসপাতালে আছিস কেন মা? হাসপাতালের কথা শুনে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, কারণ এটা ভেবে যে আমি মা হয়ে আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। জানাতন মা, তুই কান্না করতেছিস কেন? তোর কি খারাপ লাগতেছে? আমি কি ডাক্তারকে ডাকবো? ঈমান বাইরে আছে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তাও অনেক কষ্টে আমার শাশুড়ি মাকে বললাম, মা আমি ভালো আছি, ডাক্তার ডাকার দরকার নেই। তাহলে মা কান্না করতেছিস কেন? মা, আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। আমার সন্তান পৃথিবীতে আসার আগে তাকে মেরে ফেলা হলো। তো সন্তান মানে? তুই এগুলো কি বলতেছিস? তারপর প্রথম থেকে সব খুলে বললাম আমার শাশুড়ি মাকে। এত কিছু হয়ে গেছে, তুই আগে আমাকে বলবি না? আমি এই বিষয়ে ঈমানের সাথে পরে কথা বলবো। দিন দিন ছেলেটা আমার খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তুই শিওর হলি কেমন করে তোর বাচ্চা নষ্ট করা হয়েছে? মা, আপনার ছেলে আমাকে বাচ্চা নষ্ট করার জন্য হাসপাতালে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আমি বাচ্চা নষ্ট করব না দেখে আজকে আমার এই হাল। জান্নাতুল মা, তুই আগে আমাকে বলবি না তুই প্রেগনেন্ট? তাহলে আজকে তোর প্রথম সন্তান নষ্ট করতে পারতো না। আমার ছেলেটা এত পাষাণ হবে কখনো ভাবতে পারি নাই। আমাকে ক্ষমা করে দে মা। মা আমাকে আপনার ছেলে বলতে নিষেধ করেছিল। আচ্ছা মা শোন, আমার কেমন সন্দেহ হচ্ছে তোর বাচ্চা নষ্ট করে নাই। আমার এটাও শিওর হওয়া যাবে না, তোর বাচ্চা নষ্ট করতেও পারে, কারণ ঈমান যা বলে তাই করে। শোন, আমি ডাক্তারের থেকে শুনে আসতেছি কি তোর বাচ্চা নষ্ট করছে নাকি এখনো আছে। ঠিক আছে মা, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। ওকে মা। তারপর শাশুড়ি মা আমার কেবিন থেকে চলে গেলেন। আমার তো চোখের পানি আজকে কোনো বাধাই মানছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ আমার বাচ্চা যদি নষ্ট না করে। একটু পরে আমার সন্দেহটাই ঠিক হলো। আমার 20 মিনিট পরে আমার শাশুড়ির মুখ কালো করে আমার কেবিনে ঢুকতেছে। শাশুড়ি মার মুখ কালো করে আসা দেখে আমার বুঝতে বাকি রইল না। আর তার মাকে জিজ্ঞাসা করতেছি, মা আপনি মুখ কালো করে আছেন কেন? এখন তোকে যা বলবো মা, শুনে কষ্ট পাস না, ওকে? কেন মা? কারণ তোর সন্তানকে নষ্ট করে দিয়েছে আমার পাষাণ ছেলে। ওর মনে একটুও কষ্ট হলো না বাচ্চাটা নষ্ট করতেছে। এমন দিন দেখতে হবে এমন এক ছেলেকে জন্ম দিয়ে আমি 10 মাস 10 দিন পেটে রেখে এই জঘন্য নোংরা মনের ছেলেকে আমি জন্ম দিয়েছি। ভাবতেই ঘৃণা হচ্ছে। জান্নাতুল মা, আমাকে তুই ক্ষমা করে দিস। মা, এখানে আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার কপালের দোষ। কপালে লেখা ছিল তাই হয়েছে। পোড়া কপালই হলে যা হয় মা। না পেয়েছি স্বামী সুখ, না পেয়েছি সন্তান বাঁচাতে, সব দোষ আমার।
পৃথিবীতে অনেক মেয়ে আছে, বিয়ের পরে তাদের পরিবারের চাপে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে বাচ্চা নষ্ট করে দেওয়া হয়। প্রতিটা মেয়েই সন্তান জন্ম দেওয়ার স্বার্থ গ্রহণ করতে চায়। মা, প্রতিটি মেয়ে দুটো জিনিস সবচেয়ে বেশি চায়। একটা হচ্ছে সম্মান, অন্যটি হচ্ছে মনের মতো একটা জীবন সঙ্গী। কিন্তু মা, আমার 2 বছরের সংসারের দুটোর মধ্যে একটাও পাইনি আমি। আমার স্বামী না দিয়েছে স্থির অধিকার, না দিয়েছে সম্মান। ভেবেছিলাম আল্লাহ আমার মনের মতো জীবন সঙ্গী দিয়েছে। কিন্তু মা, আমি ভুলে গেছিলাম উপরে সাদা চামড়া দেখে ভালো মন্দ যাচাই করা যায় না। ব্যবহারে বোঝা যায় মানুষটা ভালো কি মন্দ। তবুও স্বামীর অবহেলার সংসারে পড়ে আছি। শত অবহেলার আর অত্যাচারের এই আশায় যে ঠিক একদিন আমার স্বামী এসে বলবে, জান্নাতুন শোনো, আগে যা হয়েছে সব ভুল করেছি আমি, চলো আবার নতুন করে সংসার তৈরি করি। কিন্তু না মা, ওনার দিন দিন পশুর চেয়েও খারাপ ব্যবহার হচ্ছে, যার মনে একটুও দয়া মায়া নেই। নিজের সন্তানের জন্য সে কখনো একজন আদর্শ স্বামী হতে পারে না। বৌমা, তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিও না। এমন ভাবে বলতেছো কেন মা? এমন মাঝপথে আমার ছেলেটাকে ছেড়ে গেলে ও আরো পাষাণ হয়ে যাবে। আমি জানি আমার ছেলেটা একটু রাগী, রাগলেও পশুর মতো ব্যবহার করে। কিন্তু মা, একটা মেয়েই পারে তার স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে। যত স্বামী তার খারাপ পথে থাকুক, স্ত্রীর ভালোবাসার কারণে ঠিক একদিন ভালোর পথে পা দিবে। আমি ওর চোখে দেখেছি তোর জন্য ভালোবাসা। তাই বলি কি মা, ছেড়ে যেতে তুই সংসারে আসিস নাই। তুই নিজের অধিকার সম্মান নিজেই তৈরি করে নে। আমি আছি তোর পাশে সব সময়। আপনি দেখছেন ওনার চোখে আমার জন্য ভালোবাসা? মা, আপনি আমাকে হাসালেন। ওটা ভালোবাসা না, ওটা হচ্ছে আমাকে ভোগ করার আশা। যে স্বামী তার নতুন স্ত্রীকে বাসর রাতে বলে, আমি গ্রামের মেয়েকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। বাসর রাতে স্বামীর মুখে যে কোনো মেয়ে এই কথা শুনলে তার মনে কেমন কষ্ট হয় আর ঝড় বইবে, সেটা একমাত্র সেই বোঝে। আচ্ছা মা, বলেন তো, গ্রামের মেয়েরা কি ভালো না? আপনারাও তো আমাদের মতো রক্তে মাংসে তৈরি। নাকি গ্রামের মেয়েদের বাবার টাকা পয়সা কম আর দেখে আপনাদের কোট টাই পরার মানুষগুলো মেনে নিতে অসুবিধা হয়? আমরাও তো মানুষ, আমাদের তো আশা স্বপ্ন থাকতে পারে স্বামীর সংসার করতে। এটাই কি চাওয়া আমার দোষ? আর বলবে কি মা, আমি ওনাকে ভালোর পথে আনতে চেষ্টা করিনি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এর ফল ভালো আসে না। মা, আপনাদের ছেড়ে যেতে চাইলে সেই কবেই চলে যেতাম অবহেলার সংসার থেকে, কিন্তু যেতে পারি না ওনাকে ভালোবাসি দেখে। বৌমা, তুমি এত কষ্ট সহ্য করছো, এত কিছু করেছে আমার ছেলে, আগে বলবে না আমাকে? আর একবার চেষ্টা করে দেখো মা, সন্তান হারানোর কষ্ট আমি বুঝতে পারি, কারণ আমিও তো একজন মা। যা হবার হয়েছে, এখন আল্লাহর কাছে দোয়া করো আবার যেন বৌমা তোমার পেটে বাচ্চা আসে। মা, কিছু কিছু কষ্ট আছে সবার মাঝে প্রকাশ করতে নেই, আর আল্লাহ মেয়েদের এমন একটা শক্তি দিয়েছে যে কষ্ট হোক বুকে চাপা রেখে হাসি মুখে মাঝে সবার মাঝে বেঁচে থাকতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। বৌমা, তোমাকে একটা কথা বলি, কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। তেমনি বৌমা, তুমি বারবার চেষ্টা করো, ঠিক একদিন তোমার স্বামী তোমার মনের মতো হবে। দেখবে সেদিন তার স্বামীর থেকে পাবে তোমার সম্মান আর একজন পারফেক্ট জীবন সঙ্গী। মা, দিনের বেলা স্বপ্ন দেখার শোভা পায় না, সেটা রাতের বেলায় দেখলে শোভা পায়। আর মা, মিথ্যে আশা দিয়েন না তো আপনি, এটা মিথ্যে আশা না রে মা। একজন মা হয়ে তার মেয়ের জন্য দোয়া করতেছি। ভাবি, এখন কেমন আছো তুমি? আর তোমার এমন অবস্থা কেমন করে হয়েছে? এই কথা শুনে পেছন ঘুরে দেখি আমার ননদি এসা এসেছে। ও খবর পেলো কেমন করে? ও তো এখানে আসার কথা না। আমার দেখা দেখে আমার শাশুড়ি মাও অবাক হয়েছে। তোমরা দুইজনে এমন ভাবে দেখতেছো কেন আমাকে? কখন কি আমাকে দেখো নাই? তেমন না, কিন্তু এসা তুই এখানে কিভাবে আসলি? তুই তো মেসে ছিলি, আর তোকে খবর দিল কে? আমি মেসে থাকি দেখে কি পরিবারের খবর পাবো না? আজকে সকালে ভাইয়া ফোন করে বলছে ভাবি তুমি নাকি অসুস্থ, তাই দেখতে চলে আসলাম। ভাবি, আমি এখন এসেছি, তাই তোমার কোনো সমস্যা নাই, অল্প দিনে তোমাকে সুস্থ করে তুলবো, ওকে? তাই বোম ভাবি, ও আপনাদের পরিচয় দেওয়া হয়নি। এতক্ষণ যার সাথে কথা বললাম তার নাম ঈশা। নামটা বলছি তাও বললাম। সে হচ্ছে আমার স্বামীর একমাত্র বোন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আরো মেসে থেকে পড়াশোনা করতেছে। এটুকু থাক, পরে আরো পরিচয় পাবেন গল্পের মাঝে। তবে তুমি অসুস্থ হলে কেমন করে? এমন প্রশ্ন শুনে অবাক হলাম, কারণ যে
এমন আমার ক্ষতি করেছে, সেই তার বোনকে খবর দিয়ে এখানে এনেছে, কিন্তু এটা বলে নাই আমি কেমন করে অসুস্থ হলাম। কি হলো ভাবি? বলো কেমন করে অসুস্থ হলে? আসলে তোর ভাবি ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর কি যেন চিন্তা করে সব সময়। আমি নিজেই জানি না, সেই জন্য আজকে তোর ভাবি অসুস্থ। আরো অবাক হলাম আমার স্বামী এত সুন্দরভাবে মিথ্যে বলতে পারে। দোষ করলো কে, শেষে দোষী হলাম আমি। সত্যিটা বললে কি সমস্যা ছিল? ওনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। ওনার জন্য আর বিন্দু মাত্র ভালোবাসা আমার মনে নাই, আছে শুধু ঘৃণা। ভাবি তুমি কিন্তু এটা ঠিক করো নাই। তুমি এত কিসের টেনশন করো, আর ঠিকভাবে খাওয়া দাওয়া করো না কেন? আচ্ছা, তোমরা এত অসুস্থ মেয়েটাকে প্রশ্ন করতেছো কেন? ওকে কি আরো সান্ত্বনা দিবে তা না, শুধু প্রশ্ন করতেছিস দুজনাই। আচ্ছা মা, আমার ভুল হয়েছে। ভাবি তোমার থেকেও ক্ষমা চাই। আর ভাইয়া, তোর বউয়ের জন্য টেনশন করতে হবে না। আমি যখন এসেছি তখন 2 দিনের ভিতরে ভাবিকে সুস্থ করে তুলবো। আমার বোনটা দেখতেছি অনেক বড় হয়েছে, বড় ভাইয়ের দুঃখ বুঝতে শিখেছে। আর তোর ভাবিকে সুস্থ করার জন্যই তো তোকে ফোন করে এখানে এনেছি। আমি তো বড় হয়েছি, আরো ছোট আছি নাকি? তাহলে তো আমার মেয়েকে বিয়ে দিতে হয়, যখন মেয়েই নিজেই বলে ও বড় হয়েছে। মা তুমি কি যে বলো না, আমার লজ্জা করে না বুঝি? এসের এমন কথা শুনে শত কষ্টে মাঝেও হাসিটা চেপে রাখতে পারলাম না, শেষে হেসেই ফেললাম। আমার হাসা দেখে আমার শাশুড়ি মা আর আমার স্বামী দুজনে হাসতে শুরু করলো। লজ্জা রানীর ভূষণ। একটা ভালো মানুষের মতো প্রথমত তার লজ্জা থাকতে হবে। ওরে আমার লজ্জাবতী মেয়ে। আচ্ছা মা, অনেক কথা বলছো, এখন একটু ভাই আর ভাবিকে একা ছেড়ে দাও, তারা একটু মনে কথা বলুক। কিন্তু কোনো কিন্তু নয় মা। শেষে এসে আমার শাশুড়ি মাকে জোর করে কেবিন থেকে বাইরে নিয়ে গেল। এশার মা চলে যাওয়ার পরে আমি আমার চোখ দুটো বন্ধ করে চুপ করে শুয়ে আছি। ওনার সাথে কথা বলতেও ঘৃণা লাগতেছে। জানাতুল, এখন তোমার কেমন লাগতেছে? আমার এমন অবস্থা করে এখন বলতেছো কেমন লাগতেছে? আপনি আমার সাথে কথা বলবেন না, আপনাকে দেখলে এখন ঘৃণা হয় আমার। আপনি একটা পাষাণ মনের মানুষ, যে কিনা মনে একটুও দয়া মায়া নাই। বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করেছেন। আচ্ছা, এত করে বললাম আমাদের বাচ্চাটাকে নষ্ট করিয়েন না, তবুও আমার কথা শুনলেন না। এই 2 বছরে আপনি না হয় আমাকে স্ত্রী হিসাবে মানেন নাই। আমি শুনেছিলাম যে একজন মানুষ তার শত্রুর সাথে একসাথে বাস করলে নাকি একসময় শত্রু থেকে বন্ধু হয়ে যায়। তাহলে আপনার সাথে তো 2 বছর এক ঘরে থেকেও একটু মায়া হলো না আপনার আমার জন্য? আজকে আপনাকে বললাম একদিন আসবে, সেদিন শত কষ্টেও আপনি বাবা হতে পারবেন না। সেদিন শুধু বাবা ডাক শোনার জন্য ছটফট করবেন, কিন্তু কখনো বাবা ডাক শুনতে পারবেন না। আমি পাষাণ, হাসালে তুমি। আমাকে পাষাণ বললে, আমি পাষাণ। ওকে, বাচ্চাটা নষ্ট করেছি শুধু তোমার জন্য, কারণ বাচ্চাটার প্রয়োজন না আমার, প্রয়োজন তোমার সেই রক্ত মাংসের শরীরটা। আপনার এত শরীরের নেশা, আপনাকে এত পস্তাতে হবে, সেদিন কোনো কুল্লে ঠাঁই পাবেন না। সেই দিন কখনো আসবে না আমার। আল্লাহ ওপরে আছেন, তিনি সব দেখতেছেন। এত নিষ্ঠুরতা কখনো সহ্য করবে না। ঠিক একদিন বুঝবেন। এটা সব সময় ভাববেন যে আল্লাহ মার ধীরে ধীরে। অনেক বক্তব্য দিয়েছো আমাকে, এখন দোয়া করি যদি তাড়াতাড়ি সুস্থ হও, আবারও আগের অবস্থায় ফিরে পাই তোমাকে। কাকে সুস্থ হওয়ার কথা বলতেছো ভাইয়া? এই তো ভাবির সুস্থ হতে বলতেছি তাড়াতাড়ি। ও, আর তোমাদের কথা বলে ভাইয়া চলো ভাবিকে নিয়ে বাসায় যাব। আমি আর মা ডাক্তার থেকে জেনে আসলাম যে ভাবিকে আজকেই বাসায় নিয়ে যেতে পারবেন। ডাক্তার বলল ভাবিকে ভালোভাবে কিছুদিন যত্ন করতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি যেন আমার লক্ষ্মী বউটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওনার মিথ্যা নাটকগুলো দেখে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলি, কিন্তু অসুস্থতার কারণে না পারতেছি কিছু করতে, না পারতেছি সইতে। নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে আজকে। এসা, মা কই রে? মা আসতেছে। বাবা মাকে ফোন করেছিল, বাবাও নাকি হাসপাতালে আসতেছে। বাবাকে তুই ফোন করে আসতে মানা কর, কারণ জান্নাতুলকে তো কিছুক্ষণ পরে বাসায় নিয়ে যাব। অযথা বাবা এখানে এসে কি করবে? বাবাকে বাসায় থাকতে বল, আমরা তো বাসায় যাব। ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি বাবাকে ফোন করে আসতে মানা করতেছি এখানে। ওকে। তারপর এসা কেবিনে থেকে বাহির হয়ে চলে গেল বাবাকে ফোন করার জন্য মনে হয়। এসে একটু পরে এসে বলতেছে, ভাইয়া বাবাকে হাসপাতালে আসতে মানা করে দিয়েছি। অফিস থেকে বাবা সোজা বাসায় যাচ্ছে, এখানে আর আসবে না। ঠিক আছে, কিন্তু মাকে তো কোথাও দেখছি না। এসা, মা তো আমাকে সামনে আগাতে বলে কই গেল, আবার কোথাও যায়নি। আমি এসেছি, এখন চলো জান্নাতুল মাকে নিয়ে সোজা বাসায় যাই।
আমার শাশুড়ি মা হঠাৎ করে কেবিনে ঢুকে এমন করে বলতেছে, আমি শুয়ে শুয়ে দর্শকের মতো ওনাদের কথা শুনতেছি। তোমার অপেক্ষায় ছিলাম মা, এখন এসেছো? যখন আর দেরি কেন, ভাবিকে নিয়ে বাসায় যাই। ঈশা তোর ভাবিকে ধরে বেড থেকে নিচে নামা। ওকে মা। তারপরে ঈশা আমাকে আস্তে আস্তে বেড থেকে নিচে নামালো। আমি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কারণ আমাকে ব্যথার কারণে। ভাবি তুমি হেঁটে যেতে পারবে তো? না হলে ভাইয়া তো আমাকে কোলে করে নিয়ে যাবে। দরকার নেই, আমি হেঁটে যেতে পারবো, আমাকে কাউকে কোলে নিয়ে যেতে হবে না। আল্লাহ আমার দুইটা পা দিয়েছে হাঁটার জন্য। যাকে ঘৃণা করি তার কোলে কখনো উঠবো না মরে গেল। কিন্তু ভাবি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি হাঁটতেই পারবে না। তাই বললাম ভাইয়াকে কোলে নেওয়ার কথা। যদি তোমার সমস্যা না হয় তাহলে কারোর কোলে চড়তে হবে না। তাহলে এখন আমার হাতটা শক্ত করে ধরো, হাঁটতে শুরু করো। তারপর ধীরে ধীরে আমি ঈশার হাত ধরে হাঁটতেছি। পা দুটো ব্যথার কারণে ঠিকভাবে হাঁটতে তো পারছি না। বৌমা, তোমার হাঁটতে তো কষ্ট হচ্ছে। ইমান, তুই বৌমাকে কোলে নিয়ে চল। না মা, আমার কষ্ট হচ্ছে না, আমি এইভাবে যেতে পারবো, সমস্যা নাই। ভাবি দেখেছো, মাও আমার মতো বলতেছে ভাইয়ের কোলে উঠতে। মা, আমি একবার বলছি যখন কারোর কোলে উঠতে হবে না, তখন বারবার জোর করতেছো কেন? আমার শত কষ্ট পেলেও চলবো না কোলে কারোর। এসা, মা, তোমরা দুজনে জানাতুলের সাথে কি শুরু করে দিয়েছো? ও যখন কোলে উঠতে চাইছে না, তাহলে অযথা জোর করছো কেন? ঠিক আছে, আমার শাশুড়ি মা আর এসা দুজনে একসাথে বললো। আমার শাশুড়ি আর এসা বলার পরেও আমার স্বামী ইমানের কোলে চলে নাই। ওনার স্পর্শগুলো এতটাই ঘৃণায় পরিণত হয়েছে। অনেক কষ্টে হেঁটে হেঁটে হাসপাতালের বাইরে আসলাম। হাসপাতালের বাইরে এসে দেখি আমার গাড়িটা দাঁড় করানো। ভাইয়া, তুমি তো গাড়ি চালাবে তাই না? আমি ছাড়া কি তুই গাড়ি চালাবি? আমি চালাতে পারলে তোকে কি চালাতে বলতাম ভাইয়া? তুই যখন জানিস আমি গাড়ি চালাবো তখন প্রশ্ন করতেছিস কেন? চুপচাপ গাড়িতে ওঠ সবাই। ও, উঠতেছি, তুই রাগ দেখাচ্ছিস কেন? আর ভাবি তুমি সামনের সিটে, ভাইয়ার পাশে বসো। আমি আর মা পেছনের সিটে বসেছি। আমার সামনের সিটে বসলে সমস্যা হয়, তাই বলি কি এসা, তুমি না হয় ভাইয়ার সাথে যাও, আমি না হয় মার সঙ্গে পেছনের সিটে বসেছি। তোমাদের কাউকে গাড়িতে উঠতে হবে না, আমি গাড়ি একাই নিয়ে যাচ্ছি, তারপরে তোমরা যেও। আমরা পরে যাব মানে? পরে কেমন করে যাব? আমি সামনে বসেছি আর ভাবি তুমি আর মা পেছনে বসো। তারপর আমি আর মা পেছনের সিটে বসলাম। আমার স্বামী ড্রাইভিং সিটে তার পাশে এসে বসেছে। তারপর আমার স্বামী মানে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পরে বাসায় পৌঁছলাম। বাসায় চলে এসে একটা মেয়ের বিয়ের পরে নিজের জন্মদাতা মা বাবা ও পর হয়ে যায়। আজকে বাবা মাকে 2টা বছর ধরে দেখতে পেলাম আমার শ্বশুর বাড়িতে। কখনো তো এরা আমার শ্বশুর বাড়িতে আসে না, তাহলে এবার খবর পেলো কেমন করে আমি অসুস্থ? অনেকবার আসতে বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে বাবা মাকে এক নজর দেখার জন্য, কিন্তু তারা বলতো, জানো তো, শোন মা, তোর বিয়ে হয়ে গিয়েছে, তোকে বড় ঘরে বিয়ে দিয়েছি, ওরা আমাদের চেয়ে উঁচু পরিবার, তাহলে আমরা গ্রামের অশিক্ষিত মানুষ হয়ে ওখানে কি করে যাব বল? তাই বলি কি, জামাইকে নিয়ে গ্রামে এসে ঘুরে যা। এটা যদি জানতে যে ওরা উঁচু পরিবারের মানুষ, তাহলে আমাকে উঁচু পরিবারে বিয়ে দিলে কেন, যেখানে তোমরা বেড়াতে বা নিজেই মেয়েকে দেখতে আসতে পারবে না? মা শুনো না, তোমাদের অনেক দেখতে ইচ্ছা করতেছে, একটু এসে দেখে যাও না মা। আর তোমাদের জামাই গ্রামের বেড়াতে যাবে না, আমাকে বলে দিয়েছে, সেই জন্য তোমাদের এখানে আসতে বলতেছি। তুই না হয় একাই এসে 1-2 দিন থেকে, জামাই যদি না আসতে চায়, তবে আমরা কেউ তোর শ্বশুর বাড়িতে যেতে পারবো না। তাহলে কি বাবা, আমাকে বিয়ে দিয়ে আমি তোমাদের কাছে পর হয়ে গেলাম? আমি কি তোমাদের মেয়ে না? আমাকে দেখার ইচ্ছা করে না? তোমাদের 2টা বছর ধরে দেখি না। আচ্ছা বল, তুই ওখানে খুশি আছিস তো? হ্যাঁ, অনেক খুশি আছি। যেখানে নিজের স্বামী স্ত্রীর হিসেব মানে না, ওখানে কেমন সুখী আছি সেটা একমাত্র আল্লাহ আর আমি জানি। তুই যখন খুশি আছিস তখন ওখানেই থাক, আর এখানে তোকে আসতে হবে না। আমাদের অভাবের সংসারে ওখানে থাক, ভালো থাকবি। তাহলে তোমরা আসবে না এখানে? না রে মা, ঠিক আছে, আজকে থেকে মনে করবো আমার বাবা মা মারা গেছে। যে বাবা মা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে একটা নজর দেখতে আসে না কেমন আছে মেয়েটা, নতুন জায়গায় নতুন পরিবেশে, সেরকম বাবা মা আমি চাই না। বাবা, আজকে বুঝলাম বিয়ের পরে মেয়েরা বাবা মার কাছে পর হয়ে যাওয়ার কথা সত্যি হয়ে যায়। এই বলে ফোনটা কেটে দিই। কথা বলার আর ইচ্ছাই করতেছে না। ভাবি তুমি কি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি বাসার ভেতরে ঢুকবে? তখন থেকে কি ভেবে চলতেছো? এসব কথা শুনে অতীতের ভাবনা থেকে বর্তমানে চলে আসলাম। ওর ছড়ি চলো, এসব ভিতরে যাই তাহলে। ভাবি চলো। এসে তোর ভাবিকে ভালো করে
ধরে আস্তে আস্তে বাসার ভিতরে ঢোকা। ওকে ভাইয়া। তারপর এসা আমাকে ভালো করে ধীরে ধীরে হেঁটে বাসার ভিতরে নিয়ে যাচ্ছে। বাসার ভিতরে গিয়ে দেখি আমার মা বাবা আর ছোট ভাইটা আমার শ্বশুরের সাথে সোফায় বসে আছে। আমার শ্বশুর আমাকে দেখে বলতেছে, এই তো আমার লক্ষ্মী বৌমা চলে এসেছে। আমাকে দেখে আমার ছোট ভাইটা আমাকে কাছে এসে বলতেছে, দিদি তোর কি হয়েছে? আমার কিছু হয়নি ভাইয়া। তাহলে তুই ঠিকভাবে হাঁটতে পারতেছিস না কেন? আর ওই আন্টিটা তোমাকে ধরে আছে কেন? এসাও কোনোদিন দেখে নাই, দেখে চিনতে পারতেছে না। আমি তোমার কোলে যাব। তোমার দিদির এখন অসুস্থ, তাই দিদির কোলে চড়া যাবে না। তাই তুমি গিয়ে তোমার মার কোলে গিয়ে ওঠো। তোমার দিদি পরে তোমাকে কোলে তুলে নেবে। ওকে আন্টি। এই কথা বলে আমার ছোট ভাইয়া সোজা মার কোলে গিয়ে উঠলো। আমার ছোট ভাইয়ের বয়স প্রায় 6 হবে, আর ওর নাম হচ্ছে নয়ন। ছোটবেলা থেকে খুবই শান্তশিষ্ট একটা ছেলে, বড়দের সব কথা শোনে। আর আমার শ্বশুর হচ্ছেন অত্যন্ত একটা ভালো মানুষ। এই পরিবারে সব মানুষের থেকে আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে এবং নিজেই মেয়ের মতো দেখে। পরিবারের সব মানুষ ভালোবাসলেও দিন শেষে স্বামীর ভালোবাসা পায় নাই, পেয়েছি শুধু অত্যাচার। যার জন্য বেঁচে থাকার অবলোকন, সেই ভালোবাসে না আমাকে। জানাতুন, তোমার এই অবস্থা হলো কেমন করে? আমার শ্বশুর বলতেছে আমাকে। আমার শ্বশুর এই কথা শুনে আমাকে জিজ্ঞাসা করার পর থেকে দেখতেছি আমার স্বামী ইমান আমাকে কিছুক্ষণ পর পর আমাকে দেখতেছেন। ওনার মুখে একটু একটু ভয়ের ছাপ দেখতে পারতেছি, কারণ উনি ওনার বাবাকে খুবই ভয় পায়। আমি যদি সত্যটা এখন বলে দিই তাহলে আমার শ্বশুর ওনাকে বাসা থেকে বাইরে করে দিতে একটু টাইম নিবে না। আমি চাই উনি এই বাসায় থেকে নিজের অপকর্মের শাস্তি পাক। তাই আমি সত্যটা বলতে চাই না। শুধু আমার শাশুড়ি মা জানেন সত্যটা। এতদিন আমার শ্বশুর বাসায় ছিল না, উনি দেশের বাইরে অফিসের কাজে 1 মাসের জন্য গিয়েছিল। বাবা, আমি বলতেছি ভাবির এই অবস্থা কেমন করে হলো? ভাবি, তুমি তোমার মায়ের কাছে সোফায় বসো, বাবাকে সব বলতেছি, তোমাকে বলতে হবে না। তারপর আমার জন্মদাতা বাবা মার পাশে এসে আমাকে বসিয়ে দিল। ওনাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। যে বাবা মা মেয়েকে বিয়ের পরে দেখতে আসে না একটিবারও, তারা আবার কেমন বাবা মা? নিজের রক্তের মানুষ যদি অবহেলা করে, তাহলে অন্য মানুষ কি করবে? বাবা, ভাবি নাকি কোনো একটা বিষয় নিয়ে টেনশন করে আর ঠিক মতো খায় না, সেই জন্য ভাবি অসুস্থ হয়ে ডাক্তার বলেছে কয়েকদিন ভালোভাবে যত্ন করলে ভাবি ঠিক হয়ে যাবে। ভাবিকে আমি তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। বাবা, তুমি চিন্তা করো না। তো ঠিক আছে, চিন্তা তো হয়, কিন্তু বৌমা কি নিয়ে টেনশন করে সেটা তো বুঝতে পারতেছি না। বাবা, ভাবি এখন অসুস্থ, তাই ভাবিকে এখন প্রশ্ন না করাই ভালো। ভাবি আগে সুস্থ হোক, তারপর মেলা প্রশ্ন করিও, সমস্যা নাই। ওকে। আর বৌমা, তুমি অবাক হচ্ছ তোমার বাবা মাকে দেখে? ওনারা খবর পেলো কেমন করে তুমি অসুস্থ? আমি ফোন করে করে দিয়েছিলাম তোমার বাবা মাকে তুমি অসুস্থ এই বিষয়টা জানানোর জন্য। আমি এনাদের চিনি না, ওনারা আমার বাবা মা নয়। যে বাবা মা নিজের মেয়েকে দেখতে আসে না, তারা কেমন বাবা মা আমার? যেদিন আমাকে বলেছিল আমাকে দেখতে আসতে পারবে না, সেদিন ভুলে গিয়েছি আমার বাবা মা আছেন। বৌমা, তুমি এগুলো কি বলতেছো? ওনারা আমার জন্মদাতা মা বাবা, তাদেরকে বলতেছো তুমি চিনো না? এটা কোন অসভ্যতা? আমি অসভ্যতা করছি না মা, ওনাদের আমি চিনি না। জানাতুন, তুই এগুলো কি বলতেছিস? আমরা তোর বাবা মা না, আর আমাকে চিনিস না বলতেছিস? আমার নিজের বাবা বলতেছে, হ্যাঁ চিনি না তোমাদের আমি। আজ আমি এই গল্পের এই পর্বটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য।